প্রজেক্ট পাসিং শো সিজন 8-এর তৃতীয় গল্পে আপনাদের সকলকে স্বাগতম। ইতিপূর্বে বিভূতি তার বড়বাবুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে সম্মুখীন হয়েছে এক করুণ বাস্তবের। বড়বাবুর দ্বিতীয় স্ত্রী কুমুদিনী দেবী ওই বাড়িতে জাগিয়ে তুলেছেন এক যক্ষিণীকে, যার অভিপ্রায় বড়বাবুর প্রথম পক্ষের স্ত্রীর একমাত্র কন্যা নিরুপমাকে নিশ্চিহ্ন করে দেওয়া। তবে এই সকল গোপন ষড়যন্ত্র বিভূতি জানতে পারে চন্দ্রদর্শনের মাধ্যমে। গল্পের শেষ অংশে তারানাথ ও কিশোরীর আগমন হয় গত গল্পে। ঘটনাচক্রে দেখা যায় মল্লিক বাড়িতে জেগে ওঠা যক্ষিণী বাড়ির অন্য কোনো ব্যক্তির কোনো ক্ষতি সাধন না করতে পেরে কুমুদিনী দেবী অর্থাৎ যিনি তাকে জাগিয়েছিলেন বা আহ্বান করেছিলেন তার একমাত্র ছেলে মানিককে আত্মসাৎ করতে শুরু করে। আজ শুনবেন এই ঘটনার পরবর্তী অংশের থেকে। প্রজেক্ট পাসিং শো সিজন 8-এর তৃতীয় গল্প, 7 রাজার ধন। ওগো ওগো দেখো না, মানকের হাতে পায়ে খিঁচ ধরছে যে, জ্বরের তাপে গা যে পুড়ে যাচ্ছে গো। কবরেজ মশাই এসেছেন? কোথায় তিনি, কোথায়? কবিরাজের বাড়ি খবর পাঠিয়েছি কুমুদ, নরেশ ওনাকে নিয়ে এলো বলে। তুমি তুমি একটু সরে এসো দেখি, পণ্ডিত মশাই চলে এসেছেন যে। পণ্ডিত মশাই? কে কে পণ্ডিত মশাই? কে এসেছেন? কুমুদ তুমি শান্ত হও, আমি তো তোমায় বলেছিলাম ট্রেনে আমার যেই রক্তাম্বর পরিহিত সাধকের সাথে সাক্ষাৎ হয়েছিল সেই পণ্ডিত মশাই উনি এসেছেন। আমি নিশ্চিত ওনার উপস্থিতিতে আমাদের মানিকের কোনো ক্ষতি হতে পারে না। উঠে এসো কুমুদ, ওর মাথায় পণ্ডিত মশাই একটিবার হাত রাখলেই। না না, আমার ছেলেরা কেউ ছোবে না, কেউ না। আর কোনো তান্ত্রিক তো নয়। শ্মশানে মশানে মরা খেটে বেড়ানো লোক ছোবে আমার মানকের মাথা। অন্দরমহলের সব থেকে বড় কক্ষের প্রবেশদ্বারে থাকা পাতলা পর্দাটার আড়ালে দাঁড়িয়েছিলাম আমি আর তারানাথ। ঘরের ভেতরে শৌখিন পালঙ্কে বসে থাকা বাড়ির কর্ত্রী কুমুদিনী দেবীর কথাগুলো শুনে আর চোখে তারানাথের দিকে তাকাতেই দেখলাম ঘরের কড়িকাঠের দিকে স্থিরভাবে তাকিয়ে আছেন তিনি। দৃষ্টিতে ক্রোধ টগবগিয়ে উঠছে যেন। ফিসফিসিয়ে ওনাকে বলতে শুনলাম, ওই নিষ্পাপ শিশুর প্রাণটা তোকে নিতে দেব না রে। নিজের ভালো চাস তো চলে যা, সরে যা আমার সামনে থেকে। তোর বিষ নজর সরিয়ে নে ওই শিশুর শরীর থেকে, সরিয়ে নে। কিছুক্ষণ থেমে তারানাথকে আবারও বলতে শুনলাম, হাসি থামা। কি কি বললি তুই? তুই যাবি না? ঠিক আছে, তাহলে আমিও দেখি আমি থাকতে তুই কেমন করে ওই শিশুর প্রাণ কাড়িস। এটা আবার কার সাথে কথা বলছেন উনি? কড়িকাঠে অনেক খুঁজেও একটা টিকটিকি ছাড়া আর তো কিছু চোখে পড়ল না আমার। এই টিকটিকি নামক প্রাণীটাকে আমার কেমন যেন ধাতে সয় না। বিশেষ করে এখন যে টিকটিকিটা ওই কড়িকাঠের তক্তা বেয়ে থপথপ করে চলেছে, ওটার গায়ের বিশ্রী কালো ছোপগুলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। তারানাথকে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, মানে কাকে চলে যেতে বলছেন আপনি? চুপ, এখন কোনো কথা নয় বিভূতি। অসহায় শিশুটার প্রাণ ওই অপশক্তি কেড়ে নেওয়ার আগেই আমাকে সুরক্ষিত করতে হবে। হিংস্র বাঘের মরণ থাবার একদম কাছের থেকে শিকারকে বাঁচানো, বুঝলে কি না? না, বুঝলাম না। তবে তারানাথের কথা শেষ হতেই ফের ডুকরে কেঁদে উঠলেন কুমুদিনী দেবী। হা হা করে উঠলেন ঘরের বাকি সকলে। পর্দার আড়াল থেকেই পালঙ্কের নরম চাদরের কুণ্ডলিতে আবৃত মানিকের দিকে তাকাতে আমার রোম খাঁড়া হয়ে গেল। ছোট্ট শরীরটার বুক একটু একটু করে উঁচু হয়ে যাচ্ছে, যেন বুকের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে যাবে এক্ষুনি।
নীলচে হয়ে আসছে বাচ্চাটার মুখ, যেন বিষের ছোঁয়া লেগেছে তার রক্তে। আতঙ্কে বড়বাবু চিৎকার করে উঠলেন। পণ্ডিত মশাই, আপনি দয়া করে কিছু একটা করুন। কুমুদ, কুমুদ, তুমি পণ্ডিত মশাইকে ঘরে ঢুকতে দাও। পণ্ডিত মশাই, আপনি আর বাইরে দাঁড়িয়ে থাকবেন না। ওহে বিভূতি! কিন্তু তারানাথ নিজের জায়গা থেকে একটুও সরলেন না। আমিও সরলাম না, কেননা ততক্ষণে তারানাথ তার লড়াই শুরু করেছেন। উনি একটু একটু করে এগিয়ে দিচ্ছেন ওনার পদ্ম বীজের মালায় জড়িয়ে থাকা দুই হাত, যেন এক্ষুনি লুফে নেবেন কিছু একটা। তার চোখের মণি জুড়ে ছড়িয়ে পড়ছে লাল আভা। সেই রক্তাভ দৃষ্টি যেন বিঁধে ফেলছে কড়ি কাঠে ওই হাঁ করে ঝুলে থাকা টিকটিকিটাকে। ঘরের ভেতরে কান্নার রোল এবার সব সীমা লঙ্ঘন করল, কেননা হৃদস্পন্দন সম্পূর্ণ থেমে মানিকের ছোট্ট শরীরটা এখন হয়ে গেছে মৃতের ন্যায় নিষ্প্রাণ। উত্তেজনায় আমার নিজেকে নিয়ন্ত্রণে রাখা বড়ই দুষ্কর হয়ে পড়ল। তবুও দেখলাম তারানাথ তড়িৎ বেগে নিজের ছড়িয়ে রাখা হাত দুটোকে মুষ্টিবদ্ধ করে বুকে ঠেকিয়ে ফের এগিয়ে দিলেন সেই হাত দুটোকে ঘরের ভেতরে। আর সেই হাতের মুঠো খুলতেই এক শিশুর তীক্ষ্ণ ক্রন্দন ধ্বনি ছড়িয়ে পড়ল মল্লিক বাড়ির অন্দরমহলে। পণ্ডিত মশাই! আবেগে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন বড়বাবু তারানাথের পায়ের ওপর। পর্দার আড়ালে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকা তারানাথের অবয়বের দিকে ঘরের বাকি সকলে হাঁ করে চেয়ে আছে। কাঁদতে থাকা ছেলের পুনরুজ্জীবিত শরীরটাকে কোলে তুলে এবারে উঠে দাঁড়ালেন কুমুদিনী দেবী। ঘটনার আকস্মিকতায় মাথায় ঘোমটার আবরণ নেওয়ার কথা তার আর মনে নেই হয়তো। ঘরের বাইরে থেকেই তারানাথ ম্লান হেসে শুধু বললেন, মা অনুমতি দিলে প্রবেশ করতে পারি আর কি। বিপদ যে এখনো পুরোপুরি কাটেনি। গো, এটা আবার কোত্থেকে এলো? মরে গেছে রে। ক্যানক্যানে গলায় ঘরের ভেতরে কে যেন বলে উঠল কথাটা। চেয়ে দেখি মেঝেতে পড়ে আছে একটা টিকটিকি। এটাই তো এতক্ষণ কড়িকাঠে ছিল না, হঠাৎ মরে গেল পড়ে গিয়ে নাকি? এ কি, আপনি এখানে যে? কবিরাজ দাদু নিশ্চয়ই আপনাকে বিশ্রাম নিতে বলেছিলেন, তা সত্ত্বেও আপনি এখানে বাগানে ঘুরে বেড়াচ্ছেন। তুমি নিরুপমা, আমি নিরুপমা। অমন তোতলাচ্ছেন কেন আপনি? না মানে হঠাৎ তোমায় দেখে ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা, কাল রাতে গত রাতের ব্যাপারে কোনো কথা বলতে আমি আগ্রহী নই সেনবাবু। দেবী রুদ্রাণীর আশীর্বাদেই আপনি রক্ষা পেয়েছেন। আমি তো নিমিত্ত মাত্র। যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে এখান থেকে ফিরে যান। আর এমন একলা একলা যেখানে সেখানে ঘুরে বেড়াবেন না। ওই অপদেবীর কুদৃষ্টির শিকার হয়েছেন আপনি, তাই একটু সাবধানে চলাফেরা করবেন। অপদেবী? তুমি তুমি কি দেখতে পাও সেই অপদেবীকে? পাই, দেখতে পাই। হয়তো মাও পেতেন। কাল অনুষ্ঠানের সময় তোমায় তো দেখিনি। ছবি তোলার সময় আসনি কেন? ও, আপনি সেই কলকাতা থেকে আসা সংবাদ মাধ্যমের লোক। ছবি তোলেন তাই না? আসলে এসব আড়ম্বর আয়োজন আমার একদমই ভালো লাগে না। আর তাছাড়া এমন কালো মুখ ছবিতে ভালোও লাগবে না সেনবাবু। না না, তা কেন? কালো হলেই খারাপ দেখতে হয় নাকি? তুমি যে শ্যামবর্ণা, তোমার সুন্দর মুখখানায় চোখ জোড়া কেমন মায়ায় ভরা। আমি আসছি এখন সেনবাবু। ভেতর বাড়ি থেকে আমাকে হয়তো কেউ ডাকছে, আসছি আমি। নিরুপমা, দাঁড়াও, একটিবার দাঁড়াও। আমার তোমায় কিছু দেওয়ার আছে। কি? এই তোমার বালাখানি। কাল রাতে ওফ, বাঁচালেন। এটা যে সেই কখন থেকে খুঁজে চলেছি। গোটা ছাদে কোথাও না পেয়ে এসেছিলাম বাগানে খুঁজতে। তবে মনে বিশ্বাস ছিল জানেন যে এটা কিছুতেই হারিয়ে যাবে না। এ জিনিসে মায়ের স্মৃতি রয়েছে যে। দিন দেখি। হাতখানা বাড়াও তবে। বিপদ এখনো পুরোপুরি কাটেনি।
যে অপশক্তিকে এই বাস্তুতে ডেকে আনা হয়েছে সে আবারও চেষ্টা করবে আক্রমণ করার, আর এবার তাকে ঠেকানো সময় ভালো আসছে না, একদম ভালো আসছে না। অশুভ অশুভ শক্তি, অশুভ শক্তিকে ডেকে আনা হয়েছে মানে? পণ্ডিত মশাই, কে কে ডেকে এনেছে? যে ডেকে এনেছে তার পরিচয় আমার কাছে অজ্ঞাত নয়, তবে এই সকল কুপ্রবৃত্তি সম্পন্ন অপসত্তাদের যে ডেকে এনেছে সে যদি নিজে মুখে স্বীকারোক্তি দেয় তবে গোপন সাধনার ফলে সেই সত্তা যে শক্তি অর্জন করেছে তার প্রভাব কমে যেতে পারে। হ্যাঁ, অতএব স্বীকারোক্তি বিনা তাকে দুর্বল করা যাবে না। আপনি পণ্ডিত মানুষ, আপনি অতি অবশ্যই জানবেন যে কে সেই ব্যক্তি যেই নক্কারজনক কাজ করেছে, কিন্তু আমি তো তার পরিচয় জানি না। জানলে তাকে এখনই নিয়ে আসবো আপনার সামনে, স্বীকারোক্তি করাবো তাকে। এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই সত্যেন। সেই ব্যক্তি আমাদের সকলের মাঝেও তো থাকতে পারেন, তিনি যদি স্বেচ্ছায় স্বীকার করে নেন। তারানাথের কথা শেষ হলো না, হঠাৎ কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়লেন কুমুদিনী দেবী। চন্দ্র দর্শনের সময় স্পষ্ট দেখেছিলাম তার মুখখানা। তারানাথকে বলেও ছিলাম সে কথা, তবে তারানাথ এ কথা ওনাকে ব্যতীত কাউকে বলতে নিষেধ করেছিলেন। উনি বলেছিলেন কুমুদিনী দেবীকে নিজের ইচ্ছায় স্বীকারোক্তি দিতে হবে, নচেত ওই যক্ষিণীর শক্তি কিছুমাত্র হ্রাস করা যাবে না। গম্ভীর কণ্ঠে তারানাথ বললেন, মায়ের জাত তুমি, অমন মাটিতে লুটিয়ে পড়া শোভা পায় না তোমায়। নিজেকে সামলাও। যে সাহস সঞ্চার করে ওই কুটিল যক্ষিণীকে ডেকে এনেছিলে সেই সাহস পুনরায় ফিরিয়ে আনো। ফিরিয়ে এনে স্বীকার করো মা, কেন আহ্বান করেছিলে তাকে? কি উদ্দেশ্য ছিল তোমার মনে? মা হব বলে বাবা ঠাকুর, মা হতে পারতেম নেকো আমি কোনোদিন। শেকড় বাকড় জল পড়া মাদুলি সব করেও যখন কোনো ফল পেলাম নে, তখন আমার বাপের বাড়ির গ্রামে এক মহিলার সাথে দেখা হলো। মহিলা আমার দিকে তাকিয়ে বলেছিল যে আমি অভাগী, জন্ম অভাগী, মা ডাক শুনতে পারবো নিকো। পায়ে ধরেছিলাম আমি সেই গুণিন মায়ের, কিছু একটা উপায় বের করতে বলেছিলাম তাকে। ধরন ধারণ দেখে মনে হয়েছিল অনেক বড় তন্তর জানা গুণিন মহিলা হবে। শেষে উনি আমার কানের কাছে মুখটা এনে ফিস ফিস করে আমার একটা মন্তর, সেই মন্তর জপ করে সন্তান চাইতে বলেছিলেন তিনি। মন্তরটাও বড় ভয়ঙ্কর। মন্তরটা ওই মন্ত্র ভুলেও মুখে এনো না মা, না। ভুলেও মুখে আনলে ঘোর অপতন্ত্রের সাধনা যে তুমি করেছ তা আবার উন্মুক্ত হবে। তার প্রমাণ তো তুমি তোমার হাতেই স্পষ্ট পেয়েছো মা। কি পেমান বাবা ঠাকুর? আমি তো কখনো আপনারে আমার হাতখানা দেখাইনি কো। কি পেমান? কোথায় পেলেন বাবা ঠাকুর? ঘরের বাকি দাসদাসীরা বড়বাবুর আদেশে বিদায় নিয়েছে অনেক আগেই। কবিরাজের দেওয়া ওষুধের প্রলেপ অতি সযত্নে মানিকের কপালে লাগিয়ে দিচ্ছিলেন এক বৃদ্ধা মহিলা। সম্পর্কে উনি বড়বাবুর দিদি হন বলে জানি। বৈধব্য প্রাপ্তি করার ফলে উনিও এই মল্লিক বাড়িরই বাসিন্দা। মৃদু গলায় তিনি বললেন, ওরে সংকোচ করিস নে, বাবা ঠাকুরকে তোর হাতখানা দেখা দেখি। তার প্রয়োজন নেই মা। আমার ক্ষমতা অতি স্বল্প, তবে এই স্বল্প ক্ষমতার প্রয়োগেই হলপ করে বলতে পারি তোমার হাতের বৃহস্পতি পর্বতে কালো তিলের আবির্ভাব ঘটেছে। ও বৃহস্পতি পর্বতের মানেটা বলে দিই। বৃহস্পতি পর্বতের মানে হাতের তর্জনীর ঠিক তলার অংশটা, বুঝলে? এবার তাকিয়ে দেখো তোমার দেখতে পাও কিনা। কুমুদিনী দেবী নিজের কাঁপা কাঁপা হাতের তালু জোড়া মেলে ধরতেই স্পষ্ট দেখলাম ওনার তর্জনীর ঠিক তলায় ফুটে উঠেছে একটি কালো তিল। তারানাথ আরও বললেন, বৃহস্পতি সন্তানের কারক। সেই স্থানেই হঠাৎ তিল, এর অর্থ কোনো এক অন্ধকার গ্রাস করেছে তোমার সন্তানকে।
যক্ষিণী অতি কুলসিত এক শক্তি স্বরূপিণী। এদের আমন্ত্রণ জানিয়ে কার্যোদ্ধার করার পর ছলে কৌশলে শীঘ্র বিদায় দেওয়াই কাম্য, যদিও এ সকল তন্ত্রক্রিয়া অত্যন্ত নিম্ন শ্রেণীর কার্যকর্ম, যা কোনো গৃহীর দ্বারা করা সম্ভব নয়। আর এই কার্যক্রমে সামান্য ভুল হলেই যক্ষিণীর মতো অপশক্তিরা বাসা বাঁধে সেই বাস্তুতেই। আর এর থেকেও ভয়ঙ্কর এই যে তারানাথ একটু থামলেন। চোয়াল শক্ত হয়ে উঠেছে ওনার। জানলার বাইরে থাকা কাঠগোলাপ গাছের পাতার আড়ালে কিচমিচ করে ঝগড়া করে চলেছে কোনো পাখির দল। অস্তমিত সূর্যের আলোয় সাদা কাঠগোলাপের পাপড়িতে লেগেছে সোনালি আভা। কারা যেন গাছটার তলায় দাঁড়িয়ে কথা বলছে। দোতলা থেকে ভালো শোনা না গেলেও তাদের কণ্ঠস্বর আমার চেনা। যক্ষিণীকে যদি না ফেরানো হয় তাহলে সে তোমায় যা দিয়েছে সেই জিনিসটাকে সে নিজের বলে মনে করতে শুরু করে। অর্থাৎ অপদেবী যক্ষিণী এখন নিজেকে মানিকের মা হিসেবে মনে করে, আর তাই সে নিয়ে যেতে চায় তোমার সন্তানকে তার সাথে তার অন্ধকার জগতে, যেমনটা সে আজ করতে চেয়েছিল, যদিও বিফল হয়েছে সে। কিন্তু এর পরবর্তীকালে কুলরক্ষা করা এত সহজ হবে না। পণ্ডিত মশাই, আপনার জন্য কোনো কিছুই দুষ্কর নয়, দয়া করুন আমাদের। কুল রক্ষা না হলেছে। কুলরক্ষা করতে পারেন একমাত্র কুলদেবী। কিন্তু কুল মন্দিরে যে আর পুজো হয় না পণ্ডিত মশাই। কুলমন্দিরে পুজো হয় না এ তোমাদের ভ্রান্ত ধারণা। মন্দিরের গর্ভগৃহে প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে কুলদেবী রুদ্রাণীর আরতি হয়। তন্ত্রের প্রয়োগে আজ তোমার সন্তানকে আমি রক্ষা করলেও দেবী রুদ্রাণীর কৃপায় সঠিক স্থানে সঠিক কালে সঠিক পাত্রের সাথে যোগাযোগ স্থাপন হয়েছে বলেই না তা সম্ভব হলো। এই স্থান কাল পাত্রকে সাজিয়ে কুলরক্ষা করলেন কে? কে পণ্ডিত মশাই? কুলদেবী রুদ্রাণী। প্রত্যহ আরতিটুকু অনুষ্ঠিত হয় বলেই না কৃপা লাভ করেছ। কে আরতি করে বাবা ঠাকুর? কুলদেবীর আরতি যে কুলবধূ ছাড়া আর কেউ করতে পারে না গো। নিয়ম নেই যে। আমার আরতি যে দেবী অস্বীকার করেছে গো বাবা ঠাকুর। আমি যে চরম অভাগী। তোমাকে ব্যথিত করতে চাই না মা, তবে বাস্তবেই যে মল্লিক বাড়ির এক কুলবধূর হাতে এই আরতি সুসম্পন্ন হয়ে থাকে। সত্যেন, কি নাম ছিল তোমার প্রথম স্ত্রীর? সুলতা। আমার নিরুর মা সুলতা। বড়বাবুর গলা কেঁপে উঠল। তার কাঁধে হাত রেখে তারানাথ নরম গলায় বললেন, সত্যেন, যে চলে গেছে তাকে ভোলানো যায় না কখনো, কিন্তু যে সবে এসেছে পৃথিবীতে তাকে যে বাঁচাতে হবে। একটা সুস্থ জীবন কি তার প্রাপ্য নয়? কি উপায়ে বাঁচাবো মানিককে? পরিত্যক্ত কুল মন্দিরে রুদ্রাণীর পূর্ণাঙ্গ পূজার অনুষ্ঠান কে করবে পণ্ডিত মশাই? তোমাদের কুলপুরোহিতের সাথে আমাকে সাক্ষাৎ করাতে পারো? কেননা অনুমানের ভিত্তিতে চলা যায় না। তোমাদের কুলপুরোহিত ছাড়া আমার অনুমানের প্রামাণ্য আর কেউ দিতে পারবে না। তাই যত শীঘ্র সম্ভব তোমাদের কুলপুরোহিতের সাথে আমাকে এ বিষয়ে আলোচনা করতেই হবে। কি হলো সত্যেন, তুমি অমন মাথায় হাত দিয়ে বসে পড়লে কেন? কি হলো? কুলপুরোহিতকে কোথায় পাবো পণ্ডিত মশাই? সবই আমার ভুল, আমার একমাত্র আমার ভুল। আচমকা আমার দ্বিতীয় বিয়ের খবরটা শুনে বড়ই রুষ্ট হয়েছিলেন আমাদের কুলপুরোহিত বাচস্পতি ভট্টাচার্য। দিদির অনুরোধে উনি দেবীর পঞ্চপ্রদীপ কুমুদের হাতে তুলে দেন, কিন্তু আমি সেই প্রদীপের তাপ সহ্য করতে পারিনি গো বাবা ঠাকুর। দেবীর ওই লাল মণি দুটো হঠাৎ যেন জ্বলে উঠেছিল। আমি ভয় চিৎকার করে উঠেছিলাম, আর তখনই আমার হাত থেকে খসে পড়লো প্রদীপখানা মাটিতে। এই ঘটনার পর ভট্টাচার্য ঠাকুর আর এক মুহূর্ত দাঁড়াননি পণ্ডিত মশাই। পুজো মাঝখানে থামিয়ে বেরিয়ে গিয়েছিলেন মন্দির ক্ষেত্রের বাইরে। অত্যন্ত কঠোরভাবে বলেছিলেন যে
মল্লিক বাড়ির কুলপুরোহিতের পদ উনি চিরকালের মতো ত্যাগ করলেন। বাড়ির বড়রা বলেছিলেন নতুন কোনো ব্রাহ্মণকে এই মন্দিরের কুলপুরোহিতের পদে নিয়োগ করতে, কিন্তু সে রাস্তাও যে তখন বন্ধ ছিল পণ্ডিত মশাই। তবে তবে এবার মনে হচ্ছে মল্লিক বাড়ির কুলমন্দির তার নতুন কুলপুরোহিত পেতে চলেছে, তাই না রে দিদি? বড়বাবু ভীষণ আবেগপ্রবণভাবে তাকায় নিজের দিদির দিকে। বৃদ্ধা ভাঙা গলায় বললেন, তাহলে ভট্টাচার্য পুরোহিতের কথাই সত্যি হলো সতু? কুলপুরোহিত বাচস্পতি ভট্টাচার্য ঠিক কি বলেছিলেন আমায় বলো মা। তিনি কি কোনো ভবিষ্যৎবাণী করেছিলেন? গর্ভগৃহের পবিত্র থানে নিজের মাথাটা ছুঁয়ে ভট্টাচার্য পুরোহিত শেষবারের মতো বলেছিলেন, হে রুদ্রদেব, হে দেবী রুদ্রাণী, ভবিষ্যতে যদি কখনো এই কুল কোনো মরণ বিপদের সম্মুখীন হয়, তবে সেই বিপদকালে এই বাস্তুতে পা রাখবেন কোনো এক ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ যদি স্বক্ষমতায় তোমার পবিত্র পুঁথি উদ্ধার করতে পারেন, তাহলে তাহলে এই কুল তোমার মহিমায় ও সেই ব্রাহ্মণের দ্বারা বিপদ মুক্ত হবে, এবং এবং সেই ব্রাহ্মণই হবেন মল্লিক বাড়ির কুল মন্দিরের রুদ্রাণীর নতুন কুল পুরোহিত। আপনার দুটি পায়ে পড়ি ঠাকুর, এই বেপদকালে আপনার দয়া ভিক্ষে করি গো বাবা ঠাকুর, দয়া করুন, আমার মানিককে দয়া করুন, আমাদের পুরো পরিবারকে রক্ষা করুন। বড়বাবু দিদি কাঁদতে কাঁদতে তারানাথের শীর্ণ পায়ে প্রণাম করতে উদ্যত হতেই তিনি বলে উঠলেন, আহা, করছো কি? মায়েদের কাছের থেকে প্রণাম নিতে আমি মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি তো কোনো দেবতা নই, আর হতেও চাই না। তাই সোজা হয়ে দাঁড়াও মা, সোজা হও, আমি দেখছি কি করা যায়। বাইরে সন্ধ্যা ঘনিয়ে এসেছে এখন। জানলা গলে আসা মৃদু হাওয়া শরীরকে আরাম দিলেও মন ভারী অশান্ত ঠেকছে। আর এদিকে তারানাথের ক্লান্ত চোখের কোণায় খেলে বেড়াচ্ছে কোনো এক অজানা রহস্য। ঘর থেকে বেরিয়ে বৈঠকখানার দিকে যেতে যেতে ওনাকে বললাম, ঠাকুরমশাই, এখন কিছু জলখাবার খেয়ে নিন, আপনি বরং একটু বিশ্রাম নিন। সেই ভোর থেকে ব্যস্ততা চলছে আপনার, দুপুরে তেমন কিছু খেলেনও না, এখন একটু বিশ্রাম। তারানাথ হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, জ্যোতি দর্শন শিখবে না শুধু বিশ্রাম করেই সময় নষ্ট করবে বিভূতি? কি হে, কেমন আছো ভায়া? খানিক সুস্থ বোধ করছো আশা করি। সুস্থ হয়ে ওঠার তেমন ইচ্ছে নেই। সুস্থ হলেই যে ফের কাজের ঝঞ্ঝাট, কাঠখোট্টা, এক ছাঁচে ঢালা ব্যস্ততার জীবন ভাই। শহর থেকে এই একই গ্রামেই খুব ভালো আছি, শান্ত নিরিবিলি পরিবেশ। আর নিরুপমা? হ্যাঁ, যা কি যে বলো না, নিরুপমা আবার কি? ও, কিছু নয় বলছো? ভালো ভালো। যাকে শোনো, আজ রাতে না ঘুমোলে চলবে? কেন? আজ তো নিশ্চিন্তের ঘুম ঘুমাবো। ঠাকুরমশাই মোক্ষম একখানা কবচ বানিয়ে দিয়েছে বলে কথা। আজ কোন যক্ষিণী আমার রাতের ঘুম বিগড়াতে আসবে? হ্যাঁ, হাসালে ভায়া। শুধু কি ঘুমোনোর জন্য ঠাকুরমশাই সারা সন্ধে ধ্যান করে সুরক্ষা কবচ বানিয়ে দিয়েছেন? তোমার মনে হয় এসব কথা কিশোরী? আজ রাতে একটি বেশ গুরুত্বপূর্ণ কাজ আছে বই কি। কি গুরুত্বপূর্ণ কাজ? যক্ষিণী বিতরণ যজ্ঞ বুঝি? অত সোজা? এ বড় কুটিল অপদেবী, বুঝলে? একে তাড়ানো বড় কঠিন। তবে আজ রাত থেকেই সেই অভীষ্ট পূরণের সূচনা, এটুকু বলতে পারি। আন্দাজ করতে পারি তুমি ইতিমধ্যেই রহস্যের জট কিছুটা খুলতে পেরেছ। তা তোমার এই বন্ধুবরকে সেসব কথা বলবে না? বলবো না আবার? এই চেয়ারখানা এগিয়ে দাও তো দেখি, বসে নি, বসে বলছি। বহুরূপী যক্ষিণীর সাথে তারানাথের
সংঘর্ষ করে মানিকের প্রাণ ফিরিয়ে দেওয়া থেকে এই মল্লিক বাড়ির কুলো রক্ষা করার যে একমাত্র উপায় পাওয়া গিয়েছে তা সবই বললাম কিশোরীকে। সবটা শুনে বিস্ময়ে চোখ গোল গোল করে সে বললে, জ্যোতি দর্শন সে আবার কি? আর পুঁথির সন্ধান তো তারানাথ করবেন, এর সাথে তোমার জ্যোতি দর্শন শেখার সম্পর্ক কি? সেটা তো জানি না ভায়া, ওনাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেসও করিনি। সম্পর্ক আছে বই কি, সম্পর্ক নিশ্চয়ই আছে। অতিথিশালার বাইরের টানা বারান্দাটায় কখন যেন উপস্থিত হয়েছেন তারানাথ স্বয়ং। ভরাট গলায় কথাটা বলতে বলতে তিনি এলেন আমাদের দিকে। চেয়ার ছেড়ে উঠে কিশোরী বসতে বললেও তিনি বসলেন না। পাতলা চাদরখানা গায়ে জড়িয়ে নিতে নিতে বললেন, আমার অর্জিত ক্ষমতার সবটুকু বিভূতিকে শিখিয়ে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যবে প্রথমবার তোমরা দুজনে মিলে আমার মটলেনের বাড়িতে নিজেদের ভাগ্য জানতে এসেছিলে। তাই চন্দ্র দর্শনের পর জ্যোতি দর্শনের যে শিক্ষা আজ রাতে দিতে চলেছি তা নেহাতি আমার বুড়ো বয়সের ভীমরতি বলে মনে করলে ভুল করবে। এর পেছনে আমার অভিসন্ধিটা তোমাদের বললে হয়তো বুঝবে বিষয়টা। তাই শোনো, যক্ষিণীর আবাহন যে করেছে তার স্বীকারোক্তির পর তার শক্তি নিঃসন্দেহে কিছুটা কমেছে, কিন্তু পুরোপুরি নয়। সে পুনরায় আক্রমণ করবে, আর এই আক্রমণ হবে আমার ওপর। আপনার ওপর? আপনাকে আঘাত করেই একমাত্র সে মল্লিক বাড়ির সর্বনাশ করতে পারবে, কেননা পুঁথি খুঁজে বের করতে পারলেই যে জেগে উঠবেন স্বয়ং কুলদেবী রুদ্রাণী। কি তাই তো ঠাকুরমশাই? ঠিক। আর এই আক্রমণ সে করবে পেছন থেকে আমার অসাবধানতার সুযোগ নিয়ে। অপশক্তিরা যে এমনতর কুপ্রকৃতিরই হয়, কি করা যাবে বলো? এমত অবস্থায় আমার একজন আদর্শ রক্ষকের দরকার, যে আমায় ওই যক্ষিণীর হাত থেকে বাঁচাতে আমাকে সাহায্য করবে। কিন্তু সেই ব্যক্তিকে যে যক্ষিণীকে দেখার চাক্ষুষ ক্ষমতাও রাখতে হবে। দেখতেই যদি না পারে তবে আর আমায় সে বাঁচাবে কিভাবে? আমি তো নিজের চোখে দেখেছি তাকে, চাক্ষুষ দেখেছি ঠাকুরমশাই, পরিষ্কার দেখেছি সেই যক্ষিণীকে। প্রচণ্ড উত্তেজিত হয়ে কিশোরী বলে উঠল কথাগুলো, যা শুনে তারানাথ হাসতে হাসতে কিশোরীর কাঁধে হাত রেখে বললেন, কিশোরী, তুমি তাকে দেখোনি হে, বলা ভালো যক্ষিণী নিজে তোমাকে দেখা দিয়েছিল। তার কোনো খারাপ অভিসন্ধি ছিল তোমার প্রতি। তোমার হাতে থাকা সেই বালা ছিল তাম্র ধাতুর, যা অতি পবিত্র। নিরুপমার হাতে থাকা ওই বালাই তোমায় রক্ষা করেছে কিশোরী গত রাতে। আর নিরুপমাকে আজ সকালে আমি দেখেছি। কোনো রকম বার্তালাপ হয়নি যদিও, তবে সে অতি সংবেদনশীল। আমার কি মনে হয় জানো, সে কোনোভাবে খারাপ শক্তির উপস্থিতি নিজের ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারে, যা মোটেই কোনো সাধারণ ক্ষমতা নয়। সেই বালিকা অতি সুলক্ষণা। কাল যদি সে তোমাকে বাঁচাতে না আসতো, তবে হয়তো আর আজ আমরা তিনজনে এভাবে একসাথে বসে আর কথা বলতে পারতাম না। এই দেখো কাণ্ড, জ্যোতি দর্শন নিয়ে কথা বলতে বলতে কোথায় চলে গেলাম। যত বুড়ো হচ্ছি বক বক করার অভ্যাসটা যেন বেড়েই যাচ্ছে আমার। তাহলে মানে আপনি কি বলতে চাইছেন ঠাকুরমশাই? জ্যোতি দর্শনের মাধ্যমে কোন ক্ষমতা লাভ করতে চলেছি আমি? যে কোনো নাকারাত্মক শক্তিকে নিজের ইচ্ছেই চোখে দেখার ক্ষমতা। সে তোমায় দেখা দিতে চাক বা না চাক, তুমি তার দেখা পাবে বিভূতি। সহজ ভাষায় আমাদের এই শরীর জগৎ ও অশরীরীদের জগতের মাঝে যে পাতলা পর্দাখানা আছে, জ্যোতি দর্শন প্রাপ্ত করলে তোমার কাছে সেই পর্দাখানার আর কোনো অস্তিত্ব থাকবে না। প্রথম একটু অসুবিধা হবে, যা সত্যি তা বলে রাখা ভালো। আমারও হয়েছিল সেই আমাদের গ্রামে হঠাৎ আসা সাধু বাবার দেখা দেখি যখন জ্যোতি দর্শনের অভ্যেস শুরু করলাম। তবে একবার দর্শন প্রাপ্তি ঘটলে সব একেবারে জলের মতো পরিষ্কার, বুঝলে কি না?
ট্রেনে অপ্রত্যাশিতভাবে তারানাথের সাথে দেখা হওয়ার পর তিনি ঠিক যেভাবে মুচকি হেসে বলেছিলেন বুঝলে কি না, ঠিক তেমনভাবেই এখনও ফের বললেন কথাটা। আমি ঘাবড়ে গিয়ে ঢোক গিলে বললাম, মানে আমি মানে আমি কি পারবো ঠাকুরমশাই? শনি চন্দ্র একই নক্ষত্রে গোচর করছে এখন। পারবে না মানে? নিশ্চয়ই পারবে। নাকি এই ঠাকুর মশের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছ? সর্বনাশ, এসব আপনি কি বলছেন? আপনার ওপর আমার বিশ্বাস অগাধ ঠাকুরমশাই। বিশ্বাস? আসলে জীবনে যে সময়ে কারবারে মন্দার কারণে জীবনে নেওয়া কিছু ভুল সিদ্ধান্তে নানান ঋণে জর্জরিত হয়ে তোমাদের এই ঠাকুর মশাই নিজের ওপর থেকেই সবটুকু বিশ্বাস হারিয়ে ফেলেছিল। শেষে একদিন তোমরা মানিকজোড়ে এসে উপস্থিত হলে, আর সেই দিন বিভূতিকে দেখে আমি সিদ্ধান্ত নিই ওকে আমার চেলা বানিয়ে নেওয়ার। আমার সাধন জীবনের সমস্ত অর্জিত ক্ষমতা তোমাকে দিয়ে এই শরীর ছাড়তে চাই। আমি পঞ্চভূতে লীন হয়ে গেলেও আমার ক্ষমতারা থেকে যাবে তোমার সাথে। দয়া করুন ঠাকুরমশাই, এভাবে মন ভারী হয়ে গেলে সাধনা করব কি করে বলুন তো? এত কঠিন যে বাস্তব তা কি বারবার না মনে করালেই নয়? ঠিকই তো, এই কথা ভাবলেও যে পায়ের তলার মাটি কেঁপে ওঠে ঠাকুরমশাই। তোমরা বড়ই নরম মনের দেখছি বাপু। বাস্তব সহজ হোক বা কঠিন, বাস্তবই থাকে। চলো, এখন আর দেরি করা ঠিক নয়। আজ আমাকে আর বিভূতিকে সপাক ভোজন করতে হবে। কিশোরী, তুমি বরং অতিথিশালায় যাও, রাতের আহারাদি সেরে আসো গিয়ে। আর কাল তো তোমার আবার কলকাতায় রওনা দিতে হবে, তাই না? না, এই কিশোরী সেন আপনাদের ছাড়া কোথাও রওনা দেবে না। কলকাতায় গিয়ে সাহেবের বিলিতি গালাগালি সহ্য করে নেব কোনো রকমে, কিন্তু মল্লিক বাড়ির রহস্যের জালে কোথাও গিয়ে যেন জড়িয়ে গিয়েছি আমিও ঠাকুরমশাই। তাই এখান থেকে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর এখনই বা আপনার প্রসাদ পাওয়ার থেকে বঞ্চিত হব কেন বলতে পারেন? বেশ, তাই হোক। তবে হ্যাঁ, শুনে রেখো হে কিশোরী, ফিরে গিয়ে তোমার সাহেবকে বশীকরণ করতে বলে আবার আমার পায়ে পড়ো না যেন। হাসতে হাসতে তারানাথ বারান্দা থেকে বাইরের উঠোনের দিকে পা বাড়ালেন। আমি কিশোরীর কাঁধে একটু টোকা মেরে বললাম, তা ভায়া, কাঠগোলাপখানা সে নিয়েছিল তো? কাঠগোলাপ? কে নেবে কাঠগোলাপ? আহা, চটছ কেন? সে কি তোমার দেওয়া ফুল নেয়নি নাকি? আমার উপর অত নজরদারি কেন? কথাটা বলে কিশোরী খানিক জোরে পা চালিয়ে এগিয়ে গেল। একটা মিষ্টি গন্ধ নাকে এসে ঠেকছে যেন। গন্ধটায় অদ্ভুত মাদকতা আছে। উঠোনের কোণে থাকা গাছে হাসনাহানা ফুলের থোকাগুলো চাঁদের আলোয় ভারী সুন্দর দেখাচ্ছে। কিছু অনুভব করছো বিভূতি? না ঠাকুরমশাই, চারিদিক শুধুই অন্ধকার, যেমনটা চোখ বুজলে দেখা যায়। ওই অন্ধকার চিদা আকাশের অন্ধকার। ওই অন্ধকারে মিলিয়ে রয়েছে কয়েকশো কোটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এক অভূতপূর্ব মহাজগৎ। ওই জগৎ তুমি প্রত্যক্ষ করবে খুব শীঘ্রই। ওই মহাশূন্যেই দেখতে পাবে এক উজ্জ্বল নীল শিখা। সেই শিখার জ্যোতি দর্শন করবে তুমি, তোমার দুই ভ্রুর একদম মাঝখানে, আমার দেওয়া মন্ত্র উচ্চারণ করতে করতে। কোন মন্ত্র ঠাকুরমশাই? মনের সমস্ত জঞ্জাল সাফ করো আগে। অর্থ সঞ্চয়ের চিন্তা, সাংসারিক জীবনে যত খুশি করো, কিন্তু এখন করো না বিভূতি। মন পরিষ্কার না হলে মন্ত্র শ্রবণ করবে কি করে? তোমার মন যতক্ষণ না সাদা কাগজের ন্যায় পরিস্ফুট হচ্ছে, ততক্ষণ তোমার কানে মন্ত্র বলা আমার পক্ষে সম্ভব নয়।
মল্লিক বাড়ির উঠোন পেরিয়ে বাগান ঘেরা এই ছোট্ট জায়গাটাকে পরিষ্কার করে আসন পাতা হয়েছে। তারানাথের নির্দেশ অনুসারে চোখ বুজে পদ্মাসনে বসে থাকতে থাকতে আমি বেশ চমকে উঠলাম। বাড়ির দেরাজে যে টাকার বান্ডিল আমি গুছিয়ে রেখে এসেছি সেই টাকার কথাই ভাবছিলাম, কিন্তু তারানাথ এই কথাও ঠিকই জানতে পেরে গেছেন দেখছি। সত্যি বড় সাংঘাতিক ওনার ক্ষমতা। একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলে নতমস্তক হলাম। তারানাথ নিজের শীর্ণ হাতে চেপে ধরলেন আমার মাথাটা। সাথে সাথে মাথার ভেতরটা যেন খালি হয়ে গেল, আর খুব হালকা অনুভব করলাম। যদিও পরক্ষণেই বুঝলাম আমার চারপাশটা হঠাৎ করেই যেন বদলে যাচ্ছে, কিন্তু কি বদলাচ্ছে সেটা ঠাউর হলো না। ঝিঁঝির আওয়াজ, হাসনাহানার গন্ধ, অচেনা রাত পাখির ডাক সবকিছুই আমার থেকে দূর থেকে আরো দূরে চলে যাচ্ছে যেন। নাকি আমি নিজেই চলে যাচ্ছি দূরে? বুঝতে পারছিলাম না কিছুই। ভয় রোমাঞ্চ মিলে মিশে আমার গায়ের রোম খাঁড়া হয়ে গেল যখন তারানাথের কণ্ঠস্বরে ভেসে আসা মন্ত্র আমার কানের পর্দায় এসে জোর ধাক্কা দিল। তার কথা মতন আমিও মন্ত্র পাঠ শুরু করলাম। জানি না কতবার করতে হবে, তাই না থেমে বারে বারে আওড়াতে থাকলাম সেই একাক্ষরী মন্ত্র, যেন মন্ত্রের ওই একটি অক্ষরই আমার জানা আছে। জীব জড়িয়ে গেলেও ওই মন্ত্র উচ্চারণ আমি থামাতে পারলাম না। আর যতই মন্ত্রপাঠের সংখ্যা বেড়ে চলে, একটা অদ্ভুত চিনচিনে ব্যথা হতে শুরু করলো আমার কপালে, ঠিক দুই ভ্রুর মাঝখানে। চোখের সামনের অন্ধকার ঘুচে হাজার জ্যোতিষ্কের আলো জ্বলে উঠল। ভাসমান গ্রহরা সেখানে ঘূর্ণায়মান, কোনোটার রং লাল তো কোনোটাকে ঘিরে রেখেছে বলয়। কোথা থেকে যেন লক্ষাধিক উল্কা এসে ছুঁয়ে গেল আমার দুই চোখ, আর আমার মনে হলো যেন আমার দুই ভ্রুর মাঝখান থেকে কিছু বেরিয়ে আসতে চায়। ঘুরছে সেটা, তার একটা রঙও আছে। হ্যাঁ, কেমন নীলচে চাকার মতো জিনিসটা যেন আমার কপাল ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। কপালের ওই নির্দিষ্ট অংশে ব্যথা জোরালো হতে এবারে কুঁকিয়ে উঠলাম আমি। সাথে সাথে তারানাথ আমার মাথাটা ছেড়ে দিলেন। কপালে আঙুল বোলাতে বোলাতে কি যেন বললেন তিনি। প্রথমটাই ভালো শুনতে পেলাম না, কিছু পরে বুঝলাম তিনি আমার নাম ধরে ডাকছেন। বিভূতি, বিভূতি, শুনতে পাচ্ছ বিভূতি? আমার কথা শোনো। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, সহ্য করো বিভূতি, সহ্য করো। নিজের পৈতেখানা ছেড়ো না যেন ভুলেও। এই কষ্ট আর বেশিক্ষণের নয়। আমি নিজের শক্তি এবার তোমায় দেব। নিজের বৃদ্ধাঙ্গুষ্ঠ ছুঁইয়ে দেব তোমার হৃদয়ের ঠিক মাঝখানে। প্রস্তুত হও, প্রস্তুত হও বিভূতি। আঁকড়ে ধরলাম পৈতেখানি। সেই তীব্র নীলচে চক্র এখন আরো জোরে ঘুরছে আমার বন্ধ চোখ জোড়ার সামনে। হঠাৎ যেন কিসের চাপ পড়ল আমার দুই ভ্রুর মাঝখানে। স্পষ্ট দেখলাম আরো একখানা অতীব উজ্জ্বল নীল চক্র ঘুরতে ঘুরতে এগিয়ে আসছে আমার দিকে। এ চক্র কার? এ যে বৃহৎ নীল জ্যোতি ঠিকরে ঠিকরে বেরোচ্ছে সেই চক্র থেকে। এ চক্র কি তবে তারানাথের? আগে থেকেই যে নীল চক্রটি আমার সামনে ঘুরছিল তা দেখি এবারে ধেয়ে যাচ্ছে সেই বিরাট পরিধির চক্রের দিকে। প্রচণ্ড গতিতে সেই দুই চক্র একে অপরের দিকে আসার ফলে তীব্র সংঘর্ষ হলো, আর সেই সংঘর্ষে যেন বাজ পড়ল আমার মাথায়। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে গেলাম মাটিতে। কিশোরীয় তারানাথের উদ্বিগ্ন গলা ভেসে আসছিল অনেক দূর থেকে। চোখ মেলে শুধু দেখলাম একটা লিকলিকে নীলাভ শিখা জ্বলে রয়েছে আমার দুই চোখের মাঝখানে। অসাধারণ জ্যোতির্ময় সেই শিখা। অবাক হয়ে দেখলাম এই শিখা অনির্বাণ। কোথা থেকে যেন জলের ফোঁটা এসে এসে পড়ছে সেই শিখার ওপর, কিন্তু তবুও সেই ঐশ্বরিক শিখা নিভে যাচ্ছে না। ওই শিখার জ্যোতি এতই সুন্দর যে ইচ্ছে করে শুধু তা দেখতেই থাকি, দেখতেই থাকি, দেখতেই থাকি। চোখ খোলো হে,
চোখ খোলো, তোমার কি হলো ভাই? ঠাকুরমশাই, বিভূতি চোখ খুলছে না কেন? আহ, তুমি আর জল ঢেলো না বাপু। শিখা অদৃশ্য হলে তবেই বিভূতি চোখ খুলতে পারবে, নচেত চোখ খোলা যায় না। একেই বলে জ্যোতি দর্শন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওই নীল লিকলিকে শিখাটা যে হারিয়ে গেল ঠাকুরমশাই। আমি ধড়পড় করে উঠে বসলাম। এবার তারানাথ আমার মাথায় হাত রেখে বললেন, শান্ত হও বিভূতি, শান্ত হও। তার দর্শন প্রাপ্তি কেমন হলো? আগে আগে হয়েছে সেই জিনিস ভাষায় প্রকাশ করা যাবে না ঠাকুরমশাই, কিন্তু শিখাটা যে আর দেখতে পাচ্ছি না। শিখা দৃশ্যমান হবে আবার যখন তুমি চাইবে। তবে ওই শিখা যে একবার দেখেছে, মানে যার জ্যোতি দর্শন হয়েছে, তার কাছে চারপাশের জগৎটা হয়ে যায় কিছুটা ভিন্ন। হ্যাঁ, ভিন্ন? তা কিরকম ভিন্ন ঠাকুরমশাই? চারপাশটা একবার দেখলেই বুঝতে পারবে। প্রথম কিছুদিন অসুবিধা হবে বই কি, কিন্তু তারপর সব সয়ে যায়। আমারও তাই অভিজ্ঞতা। এখন তুমি যা দেখবে বুঝবে। তোমার ওই ঠাকুর মশাইও এইভাবেই পৃথিবীকে দেখে। ঠাকুরমশাইয়ের কথায় কেমন যেন একটা অন্যরকম গন্ধ। আস্তে আস্তে চোখ তুলে তাকালাম। প্রথমটাই বুঝলাম না কিছুই। আমাদের আসন ঘিরে সুরক্ষার গণ্ডি দিয়েছেন তারানাথ স্বয়ং। সেই গণ্ডির ভেতরে আমার সম্মুখে তারানাথ ও আমার পাশে কোনাকুনিভাবে বসে আছে কিশোরী। আর গণ্ডির বাইরে মল্লিক বাড়ির পাঁচিলের ওপারে কে যেন দাঁড়িয়ে আছে। কে ওটা? ও তো লম্বা মানুষ হয় নাকি? পাঁচিলের ওপর চোখ পড়তেই আকাশের দিকে তাকালাম। গোটা আকাশ জুড়ে কত সব ছায়ামূর্তি ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছে যেন। তাদের অবয়ব কিম্ভূত কিমাকার। তাদের মধ্যে থেকে কোনো একজন তারানাথের পেছনে এসে দাঁড়ায় গণ্ডির বাইরে। কালো মিশমিশে ছায়াটাকে দেখে চেঁচিয়ে উঠলাম আমি, ঠাকুরমশাই, আপনার পেছনে দেখুন। এ তো ভারী মজা বাপু। আমি তো বললাম, তুমি এখন যা দেখছো বিভূতি, আমার কাছে জগৎটা ঠিক সেরকমই। আমি অভ্যস্ত হয়ে গেছি, তুমিও যাবে। এরা সব অশরীরী দল, এমনই আমাদের মাঝেই বিচরণ করে। মাঝে মাঝে ধাক্কাও লাগে। হ্যাঁ, ঠিকই বলছি, ধাক্কাও লাগে। সাধারণ মানুষেরা বোঝে না, দেখতে পায় না। এই যেমন তোমার পেছনেও একজন দাঁড়িয়ে আছে। ভেবো না তোমায় কোনো ক্ষতি করতে সে এসেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখবে, ফের চলে যাবে। আমার তো মনে হয় মানুষ যেমন ভূতেদের ভয় পায়, তেমন ভূতেরাও ভয় পায় মানুষদের। ঠিক কি না? কি ঠিক কি ভুল জানি না। তারানাথের এসব কথা শুনে কিশোরীর মুখে আর কোনো কথা নেই। সে একটু একটু করে সরে আসছে তারানাথের পাশে। তবে আমার কেন কে জানে খুব ইচ্ছে হলো একবার ঘুরে দেখাই যাক কে এসে দাঁড়িয়েছে আমার পেছনে। সেই মতো মাথা ঘোরাতে যেতেই তারানাথ ফিসফিসিয়ে বলে উঠলেন, দেখার দরকার নেই, দেখার দরকার নেই। রেলে কাটা পড়ে যেখানে মাথা থাকার কথা সেখানে মাথাটা নেই। মুখ বড় যন্ত্রণাক্লিষ্ট। তাই বলছি, দেখো না কেমন। তারানাথের কথা শুনে কেন কি জানি আমার ভয় পেল না। মনের কোণায় জমে উঠল অনেকটা দুঃখ। দুঃখ সেই সব অশরীরীদের জন্যে যারা চির মুক্তির খোঁজে ঘুরে বেড়ায় আমাদের চারিদিকে। তারানাথ একদিন বলেছিলেন আমাদের আত্মারা সব সময় মুক্ত, কিন্তু তারা যদি মৃত্যুর পরেও কোনো কারণবশত সংসারের মায়ার জালে বেঁধে থাকে, তাহলে তারা মুক্ত হলেও মুক্তির স্বাদ আর পায় না। আর তা যে বড় কষ্টের, বড় যন্ত্রণার। দেবী রুদ্রাণী এক শক্তিশালী যোগিনী। তিনি নিজের রোষানলে বিনাশ করেন অশুভ অনিষ্টকারক শক্তির সকল উৎসকে। প্রত্যেক শক্তির একজন ভৈরব থাকেন। এখানে যেমন রয়েছেন কুলদেবতা রুদ্র ভৈরব। আমার কি মনে হয় জানো বিভূতি, ওই পুঁথিতেই লেখা রয়েছে রুদ্র ও রুদ্রাণীর পূর্ণাঙ্গ পূজানুষ্ঠানের সমস্ত নিয়ম কানুন, যা পালন করলে, প্রার্থনা করলেই কেটে যাবে মল্লিক বাড়ির ওপরে থাকা অমঙ্গলের ছায়া, বলা ভালো যক্ষিণীর ছায়া। কিন্তু সে পুঁথি খুঁজে বার করি কি উপায়ে বলো দেখি।
কুলমন্দিরের গর্ভগৃহে বিরাজিত অন্ধকারের ঘনত্ব আমার লণ্ঠনের আলোয় এখন অনেকটা হালকা হয়ে এসেছে। কিশোরীকে তারানাথ একরকম জোর করেই ঘরে পাঠিয়ে দিয়েছেন। ওরকম অদ্ভুতুড়ে কাণ্ড কারখানা তার পক্ষে অসহনীয় হয়ে উঠেছিল শেষে। কি থেকে কি হয়ে যায় তাই কিশোরীকে বিশ্রাম নিতে পাঠিয়ে দেওয়াই শ্রেয় মনে করেছেন তিনি। আমি লণ্ঠন হাতে মন্দিরের দেওয়ালে থাকা সুন্দর দেবদেবীর পটচিত্রগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। তারানাথের প্রশ্নে দাঁড়িয়ে পড়ি। কিছুক্ষণ ভেবে বললাম, ঠাকুরমশাই, যদি সুলতা দেবীকেই জিজ্ঞেস করা যায় পুঁথির ব্যাপারে, মানে যখন উনি আরতি নিবেদন করতে কুলো মন্দিরে আসবেন তখন যদি তার সাথেই কথা বলে পুঁথির হদিশ করা যায়, উনি যদি আমাদের সাহায্য করেন। জ্যোতি দর্শন আয়ত্তে এনে তোমার সাহসিকতাও দেখছি অনেকটা বৃদ্ধি পেয়েছে বিভূতি। হ্যাঁ, উপায় মন্দ নয়, তবে তুমি উপায়টা একটু ফিসফিসিয়ে বলতে পারলে না? দেওয়ালেরও যে কান আছে। তুমি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? আজ্ঞে ঠাকুরমশাই, এখানে তো আর কেউ নেই। আমি তো শরীরই বা অশরীরই কাউকেই দেখতে পাচ্ছি না। আমি নিশ্চিত তোমার কণ্ঠস্বর মন্দিরের বাইরেও গেছে। কোনো অপশক্তি এর সুযোগ নিতে ছাড়বে না, আর নিতে চাইলে নিতেও পারে। তাই এরপর থেকে যা বলবে তা খুব ধীর স্বরে বলবে, কেমন? আপাতত ব্রহ্ম মুহূর্তের জন্য অপেক্ষা করা যাক। তাহলে ব্রহ্ম মুহূর্তেই যে সে প্রত্যহ আরতি নিবেদন করতে আসে। ঠাকুরমশাই, মল্লিক বাড়ির কুলপুরোহিত হওয়ার পর মটলেনে আপনার বৈঠকখানায় আমাদের তিনজনের আড্ডার কি হবে? গর্ভগৃহের মেঝেতে তারানাথের পাশে বসে এবার একটা প্রশ্ন করলাম তাকে। এই প্রশ্ন ঘিরে রয়েছে অনেক অনিশ্চয়তা, আশঙ্কার আধার। প্রশ্ন শুনে তারানাথ যার বর্ণায় অবাক হয়ে তাকালেন আমার দিকে। তারপর দরাজ গলায় হেসে উঠে বললেন, খেপেছ নাকি হে? এই বুড়ো বয়সে কুলপুরোহিত হব আমি? পুঁথি খুঁজে পাই আর নাই পাই, কুলপুরোহিতের পদাধিকার করার কোনো ইচ্ছেই আমার নেই বিভূতি। কিন্তু মল্লিক বাড়ির কুলপুরোহিত বাচস্পতি ভট্টাচার্য যে বলেছিলেন। আমার মনে আছে উনি কি বলেছিলেন, কিন্তু দেখো বিভূতি, জ্যোতি দর্শনের পর তোমার ভ্রুদয়ের মাঝখানে যে 3 নম্বর চক্ষু খুলেছে, সেই তৃতীয় নয়নের ক্ষমতায় কে বলতে পারে তুমিই পারলে সেই কুলমন্দিরের পুঁথি উদ্ধার করতে। আর তুমি নিজেও তো একজন ব্রাহ্মণ, তাই নয় কি? তারানাথের জলজলে চোখ দুটোর দিকে তাকিয়ে স্থির হয়ে আমি বসে রইলাম শুধু। মন্দিরের বাইরের আঁশ-শ্যাওড়ার ঝোপগুলোর আড়াল থেকে একটা তক্ষক হঠাৎ ডেকে উঠল বেশ জোরে। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন প্রজেক্ট পাসিং শো সিজন 8-এর তৃতীয় গল্প, 7 রাজার ধন। গল্পটির লেখিকা ডক্টর সায়নী অপর্ণা। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে অতনু, নিরুপম, সৌরভ সাহা, পিয়ালি, বর্ণালী এবং আমি আপনাদের রাজপ্রতাপ বসু। একে একে আমরা তৃতীয় পর্বে পদার্পণ করলাম। কেমন লাগছে প্রজেক্ট পাসিং শো সিজন 8 জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। এবং গল্পটির পরবর্তী খণ্ড আসতে চলেছে 20 তারিখ ঠিক রাত 10টায়, অর্থাৎ 20 এপ্রিল আসতে চলেছে রাত 10টার সময় প্রজেক্ট পাসিং শো সিজন 8-এর পরবর্তী বিশেষ খণ্ড। তাই এখনও যারা যারা প্রজেক্ট পাসিং শো সিজন 8 শোনেননি এবং রাজপ্রতাপের ঠেকের সঙ্গী হয়ে ওঠেননি, তারা অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফিরব দ্রুত আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন কমিউনিটি সেকশন এবং শর্টস সেকশনের মাধ্যমে আপনাদের বিভিন্ন আপডেট জানাতে থাকবে রাজপ্রতাপের ঠেক। শুনতে থাকুন, সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।